আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের নবম অধ্যায়ের একটি সৃজনশীল, যেটা এসেছিল সিলেট বোর্ড 2023 সালে। এই প্রশ্নটি সমাধান করছি আমরা আমাদের ইজি হায়ার ম্যাথ বই থেকে। তো আমরা যদি এখানে খেয়াল করি, এখানে আমাদের উদ্দীপক দেওয়া আছে। আমরা এখন ক নাম্বার প্রশ্নটা আগে সমাধান করব, কারণ ক নাম্বার প্রশ্নটা উদ্দীপকের সাথে রিলেটেড না। তো আমরা যদি ক নাম্বার প্রশ্নটা এখানে দেখি, যে এখানে বলা হচ্ছে y to the root over y to the power 8 root over y to the power 6 root over y to the power 4। প্রথম রুটটা সবার উপরে আছে, দ্বিতীয় রুটটা y to the power 6 আর root over y to the power 4 এর উপরে আছে, আর লাস্টের রুটটা শুধুমাত্র y to the power 4 এর উপরে আছে। তো আমরা এখন এখান থেকে যদি আমরা সমাধান করতে যাই প্রথমে ক নাম্বার প্রশ্নটা, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এটা প্রথমে প্রশ্নে যেভাবে আছে সেভাবে উদ্দীপকে যে ক নাম্বার প্রশ্নে যেভাবে আছে সেভাবে আমরা তুলে নিলাম। এর পরবর্তীতে আমরা যে কাজটা করব, দেখো এই রুটটাকে আমরা ভাঙাবো। এই y টু দি পাওয়ার 4 এর উপর রুট দিলে কি হয় একটু খেয়াল করো। y টু দি পাওয়ার 4 এর উপর রুট ওভার y টু দি পাওয়ার 4 কে আমি লিখতে পারি y স্কয়ার হোল স্কয়ার, এটাকে y টু দি পাওয়ার 4 লিখতে পারি। এখন রুট আর স্কয়ার যদি কাটে তাহলে কি থাকে, শুধু y স্কয়ার থাকে। তার মানে রুট ওভার y টু দি পাওয়ার 4 এই পুরাটাকে আমি শুধু y স্কয়ার লিখতে পারি। তাহলে এটার মানে হচ্ছে y স্কয়ার, আর পাশে আছে y টু দি পাওয়ার 6। তার মানে y টু দি পাওয়ার 6 y স্কয়ার আর দুইটার উপর একটা রুট থাকবে। এই যে দেখো y টু দি পাওয়ার 6 y স্কয়ার আর দুইটার উপর একসাথে রুট আছে। এখন পরের লাইনে এসে আমরা যে কাজ করব সেটা হচ্ছে, দেখো এরা পাশাপাশি আছে। এই যে রুট ওভার y টু দি পাওয়ার 6 ইনটু y স্কয়ার, পাশাপাশি থাকলে পাওয়ার যোগ হয়, তাই না? y টু দি পাওয়ার এই 6 আর 2 যোগ হবে 6 প্লাস 2। 6 প্লাস 2 মানে কি y টু দি পাওয়ার 8। এই যে দেখো এখানে সেটাই লিখছি আমরা, y টু দি পাওয়ার 8। এই যে রুট ওভার y টু দি পাওয়ার 8, এই দুটোকে যোগ করলে y টু দি পাওয়ার 8 হয়। এখন রুট ওভার y টু দি পাওয়ার 8 কে কি লেখা যায়? দেখো y টু দি পাওয়ার 8 কে লেখা যায় y টু দি পাওয়ার 4 হোল স্কয়ার, কারণ 4 দুগুণে 8 হয়। এখন রুট আর স্কয়ার যদি কাটি তাহলে কি থাকে, তাহলে শুধুমাত্র y টু দি পাওয়ার 4 থাকে। এই যে দেখো এখানে শুধু y টু দি পাওয়ার 4। এই যে রুট ওভার y টু দি পাওয়ার 8, এটাকে এখন আমরা শুধু y টু দি পাওয়ার 4 লিখলাম। আচ্ছা, এখন আবার এই যে এটাকে হচ্ছে, এখন আমরা যদি দেখি যে এটাকে হচ্ছে আমরা এখন যেহেতু পাশাপাশি আছে তার মানে যোগ হয়ে যাবে। এই y টু দি পাওয়ার 8 আর y টু দি পাওয়ার 4 যদি আমরা যোগ করি তাহলে হবে y টু দি পাওয়ার 12। তো y টু দি পাওয়ার 12 কে আমরা কি লিখতে পারি বলো তো? y টু দি পাওয়ার 6 হোল স্কয়ার, কারণ 6 দুগুণে 12 হয়। এবার রুট আর স্কয়ার কাটা গেলে শুধুমাত্র y টু দি পাওয়ার 6 থাকে। এটাই হচ্ছে অ্যানসার। সো ক নাম্বার প্রশ্নটা সমাধান হয়ে গিয়েছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আমরা খ নাম্বার প্রশ্নে চলে যাই, খ নাম্বার প্রশ্নটা সমাধান করি। খ নাম্বার প্রশ্নের মধ্যে বলা আছে প্রমাণ করো যে এই সমীকরণটা সমান হচ্ছে, মানে এই সমীকরণটা প্রমাণ করতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষে 48 সাথে প্রমাণ করতে হবে। এটা আমাদের প্রমাণ করার জন্য উদ্দীপকের প্রথম অংশটা লাগবে, যেখানে বলা আছে পি স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 3 রুট 49 প্লাস 1/3 রুট 49। তো চলো আমরা এটা হচ্ছে প্রমাণ করার চেষ্টা করি খ নাম্বারটা। তো খ নাম্বারটা যদি আমরা প্রমাণ করতে যাই তাহলে প্রথমে আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা লিখলাম। লিখার পরে বাম পক্ষে যা আছে তাই, তবে এখানে দেখো 3 রুট 49 কে আমরা 7 স্কয়ার লিখতে পারি, 7 স্কয়ার লিখলাম। এই 49 কে 7 স্কয়ার লিখতে পারি, তাও লিখলাম। এবার এই প্লাস 2টাকে যদি ওই পাশে নেই সেটা -2 হয়ে যাবে। আর এখানে দেখো 3 রুট 7 স্কয়ার, 7 স্কয়ারকে ভাঙাই, 7 স্কয়ার জায়গায় 7 স্কয়ারকে ভাঙালাম রাখলাম। আর 3 রুটকে যদি আমরা ভাঙাই, 3 রুটকে ভাঙাইলে সেটা 1/3 হবে। এবার 2 এর সাথে 1/3 গুণ করে দিব, 2 এর সাথে 1/3 গুণ করলে হবে 2/3। তার মানে 7 টু দি পাওয়ার 2/3 হয়। এই যে দেখো এটাকে ক্যালকুলেট করলে 7 টু দি পাওয়ার 2/3 হয়। আচ্ছা, এবার আসো পরের অংশটাতে। দেখো এখানে বলা আছে 1 ডিভাইডেড বাই 3 রুট 7 স্কয়ার। তো 3 রুট 7 স্কয়ারকে ভাঙাইলে কি হয়, এটা তো তোমরা একটু আগে দেখলো। এই যে 3 রুট 7 স্কয়ারকে ভাঙাইলে হয় 7 টু দি পাওয়ার 2/3। সো যদি এরকম কখনো হয় 1/x টু দি পাওয়ার n, এটাকে যদি তুমি 1 বাই ভগ্নাংশ আকারে লিখতে না চাও তখন তুমি এটাকে এভাবে লিখতে পারো। এই যে x, এই যে পাওয়ার যে n সেটা থাকবে, জাস্ট পাওয়ারের আগে মাইনাস দিয়ে দিবা। তার মানে তাহলেই এটা আর এটা সেম জিনিস হয়ে যায়। তাহলে এখন আমি যদি এটাকে 1 বাই আকারে না লিখতে চাই তাহলে এখানে যেটা থাকবে ভিত্তি সেটা লিখবো 7, পাওয়ার যেটা থাকবে 2/3 সেটাও থাকবে, জাস্ট আগে একটা মাইনাস দিয়ে দিব। তার মানে 1 বাই এইটা আর এই 7 টু দি পাওয়ার -2/3 একই কথা। সো এখানে এই কাজটা এটাই করা হয়েছে। এটা মানিতে হচ্ছে এই রুট সহ এটার মানিতে হচ্ছে 7 টু দি পাওয়ার 2/3। তার মানে এখানে হচ্ছে 1/7 টু দি পাওয়ার 2/3। তো এটাকে যদি আমি এইভাবে লিখতে যাই তাহলে 7 টু দি পাওয়ার -2/3 হবে। এটাই আর কি করা হয়েছে। আর লাস্টে এই প্লাস 2টা ওই পাশে গিয়ে -2 হয়ে গিয়েছে। পি স্কয়ারের জায়গায় পি স্কয়ার,
এখানে দেখো এটাকে আমরা 7 টু দি পাওয়ার 1/3 হোল স্কয়ার লিখতে পারি। কেন? কারণ আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়। সো 1/3 এর সাথে যদি তুমি 2 গুণ করো, দেখো এটা গুণ করলে 2 কার সাথে, লবের সাথে তো গুণ হবে, 2 একে 2 মানে 2/3 হয়। এটা সেম। আবার এই যে দেখো এটাকে আমি এটা লিখতে পারি, দেখো 7 টু দি পাওয়ার 1 মাইনাস 1/3 টু স্কয়ার। এখন পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, এই 1 এর সাথে 2 গুণ হবে, 2 একে 2 তার মানে 2/3 হবে, মাইনাস 2/3। এই যে দেখো মাইনাস 2/3 আছে। এরপরে এই মাইনাস 2 এর জায়গায় এই মাইনাস 2 আছে, তবে পাশে আরো দুইটা জিনিস গুণ করছে সূত্র মিলানোর জন্য। কি কি গুণ করছে? 7 টু দি পাওয়ার 1/3 ইনটু 7 টু দি পাওয়ার মাইনাস 1/3। তো এটা লিখলে কোনো সমস্যা নাই, কারণ এই 7 টু দি পাওয়ার 1/3 ইনটু 7 টু দি পাওয়ার মাইনাস 1/3 দুইটা সেম, মানে দুইটা গুণ করলে 1 হয়ে যায়। কেমনে? এই যে দেখো 7 টু দি পাওয়ার 1/3 দুইটা সেম না, মানে দুইটা গুণ করলে 1 হয়ে যায়, সেটা বুঝাইছি। মাইনাস 1/3, এখন যদি আমরা গুণ করি আমরা জানি পাওয়ার যোগ হয়ে যাবে, 1/3 এর সাথে এই মাইনাস 1/3 যোগ, যেহেতু মাইনাস মানে এই জন্য মাইনাস থাকবে এখানে। এখন 1/3 থেকে 1/3 বিয়োগ করলে 0 হয়, 7 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, কোনো কিছুর উপর পাওয়ার 0 দাও মানে 1। তার মানে আমি এখানে এটা লেখা যে কথা, মানে এখানে একটা আমি 1 লিখছি। তো 1 লিখলে তো ঝামেলা নাই, কারণ 2 আর 1 গুণ করলে 2ই হয়। সো উপরে -2 আছে, নিচেও কিন্তু -2ই আছে। জাস্ট এটা আমরা লিখছি সূত্র মিলানোর জন্য, আর এটা লিখলে কোনো ভুল নাই, কারণ হচ্ছে এটার মান হয় 1। ওকে, এখন আমরা যদি এখানে খেয়াল করি যে 7 টু দি পাওয়ার 1/3 কে যদি a ধরি আর 7 টু দি পাওয়ার মাইনাস 1/3 কে যদি আমরা b ধরি, তাহলে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, যেটাকে আমরা লিখবো a মাইনাস b হোল স্কয়ার। তো এটাকে আমরা কি লিখবো? এটাকে আমরা লিখবো a মাইনাস b হোল স্কয়ার। আর এখানে p স্কয়ার তো p আছে, এখন স্কয়ার স্কয়ার কাটা যায়, তাহলে p এর মান আমরা পাচ্ছি কি 7 টু দি পাওয়ার 1/3 মাইনাস 7 টু দি পাওয়ার মাইনাস 1/3, এই মানটা আমাদের লাগবে। সো এটা হচ্ছে আমাদের পরবর্তীতে আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে? ওকে, এবার আসো উভয় পক্ষে যখন এরকম p এর মান পেয়ে যাব, আমরা উভয় পক্ষে ঘন করব, মানে কিউব করব। তাহলে আমরা যদি এখন কিউব করতে যাই, তাহলে এটা p কিউব হয়ে যাবে, আর এটাকে কিউব করলে এই যে এখানে কিউব চলে আসবে, p কিউবের জায়গায় p কিউব থাকলো। এখানে a মাইনাস b হোল কিউবের সূত্র আমরা অ্যাপ্লাই করব, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b। তো দেখো এখানে আমরা সেই সূত্রটাই অ্যাপ্লাই করলাম। a কিউব, a মানে হচ্ছে পুরাটা a, পুরাটা হচ্ছে b, তাহলে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b, সেটা আমরা লিখলাম। এখন 7 টু দি পাওয়ার 1/3 এর উপর কিউব করলে সেটা 7 হয়। কিভাবে? কারণ পাওয়ারের উপর পাওয়ার হলে গুণ হয়, 1/3 এর সাথে 3 গুণ হলে 3 কাটা যাবে, তাহলে 7 টু দি পাওয়ার 1, 7 টু দি পাওয়ার 1 মানে 7। এখানে এটার সাথে এটা গুণ করলে 3 কাটা যাবে, তাহলে 7 টু দি পাওয়ার মাইনাস 1, এই যে দেখো 7 টু দি পাওয়ার মাইনাস 1, এখানে এই 3 এর জায়গায় 3, আর এইখানে দেখো এটার ভিত্তিও 7, এটার ভিত্তিও 7, গুণ আকারে আছে মানে পাওয়ার দুইটা যোগ হয়ে যাবে, 1/3 এর সাথে মাইনাস 1/3, এই যে দেখো 1/3 এর সাথে মাইনাস 1/3 হয়ে গেছে। এখন তুমি বলতে পারো বিয়োগ হয়েছে, এটা বিয়োগ না, এটা যোগই হয়েছে, কারণ কি দেখো 7 টু দি পাওয়ার 1/3 ইনটু 7 টু দি পাওয়ার মাইনাস 1/3। এখন যদি আমরা যোগ করি 1/3 এর সাথে যোগ করব কাকে? এই যে এইটাকে, মাইনাস 1/3 কে যোগ করলাম। তো যোগ করলে কি হয় 1/3, এখানে প্লাসে মাইনাসে মাইনাসই হয় 1/3। তো বিয়োগ না, কিন্তু এটা আসলে যোগ করলেই মাইনাস চিহ্নটা আসতেছে, যেহেতু এখানে আমাদের মাইনাসই আছে। ওকে, এবার লাস্টে যে এই অংশটা, এটার মান আমরা p বসাইছি। কেন? তুমি দেখো একটু আগে তুমি পাইছো 7 টু দি পাওয়ার 1/3 মাইনাস 7 টু দি পাওয়ার মাইনাস 1/3, এটার মান হচ্ছে p, এই যে এখানে এটার মান p বসাই দিলাম। এখন এখানে আমরা এই p কিউবের জায়গায় p কিউব থাকলো, এই যে p কিউবের জায়গায় p কিউব থাকলো, 7 এর জায়গায় 7 টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1/7, এটা আমরা জানি। মনে করো x টু দি পাওয়ার মাইনাস n, এটার মানে হচ্ছে 1/x টু দি পাওয়ার n, অর্থাৎ মাইনাসটাকে বাদ দিয়ে আমরা 1 লিখবো, আর বাকি যে x টু দি পাওয়ার n আছে সেটা বসে যাবে। সেখানে মাইনাসটাকে বাদ দিয়ে আমরা 1 লিখবো, আর 7 টু দি পাওয়ার 1 নিচে বসে যাবে। তো 7 টু দি পাওয়ার 1 মানে 7, 1 লেখা লাগে না, মানে 1/7, এই যে 1/7। আর এখানে দেখো 3 এর জায়গায় 3, p এর জায়গায় p, এটা কই গেল? এটা মানে হচ্ছে 1। কেন? কারণ দেখো 1/3 থেকে 1/3 বিয়োগ করলে হবে 0, 7 টু দি পাওয়ার 0 মানে 1, 1 এর সাথে p গুণ করলে p, p এর সাথে 3 গুণ করলে 3p, এই যে 3p হয়ে গেল। এখন আমরা এখানে লসাগু করব। আমরা যদি এখানে লসাগু করতে যাই, দেখো একটু খেয়াল করো, এখানে হর হচ্ছে কত? 7, একটাই হর, তাহলে সেটাই হবে আমাদের লসাগু। এখন 7 এর সাথে 7 সরাসরি গুণ হয়ে যাবে, যেহেতু হর নাই, 7 7 49, এখানে 7 কে 7 দিয়ে ভাগ করলে হবে 1, 1 এর সাথে 1 গুণ করলে আমাদের 1ই হবে। আর এখানে যেহেতু হর নাই, 3 7 কত? 21, 21p, এই যে 21p হয়ে গেল। এবার আমরা কোনাকুনি গুণ দিব, p কিউবের নিচে কিছু নাই মানে 1 আছে, তো 7 এর সাথে p কিউব গুণ দিলে কি হবে? 7p কিউব। আর 1 এর সাথে এটা কিন্তু 48, 49 বিয়োগ 1 মানে এটাকে আমি এখানে 48 ধরে নিচ্ছি, 48 মাইনাস 21p। তো 1 এর সাথে 48 মাইনাস 21p গুণ করলে 48 মাইনাস 21p হবে। এবার
আমরা যদি একটু খেয়াল করি যে 7p³ আমরা রেখে দিলাম, -21p বাম পাশে আসলে প্লাস হয়ে যাবে, ওই পাশে আগে থেকে 48 আছে, প্রমাণ করতে বলছে, আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে। তো খ নাম্বার প্রশ্নটাও কিন্তু আমাদের সমাধান হয়ে গেল। এবার আসো সর্বশেষ আমরা গ নাম্বার প্রশ্নটা নিয়ে আলোচনা করব। গ নাম্বার প্রশ্নে আমাদের কি বলা হচ্ছে? গ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে এই যে f of x এর ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে হবে। তো f of x টা কি দেখো, f of x = ln 6 + x / 6 - x, এটার আমরা ডোমেন রেঞ্জ নির্ণয় করব। তো চলো আমরা এটা ডোমেন রেঞ্জ নির্ণয় করি। তো প্রথমে আমরা এখানে যে কাজ করব যে এটাকে আমরা y ধরে নিব, ঠিক আছে? এই যে y = আমরা ধরে নিলাম যে ln 6 + x / 6 - x, ওকে। তো এখন এখানে দেখো ln এর এই যে সংখ্যাটা আছে যে 6 + x / 6 - x, এটা সব সময় ধনাত্মক মান হতে হবে, ঠিক আছে? শূন্যের বড় হতে হবে, কারণ ঋণাত্মক মানের ক্ষেত্রে এটা সংজ্ঞায়িত হবে না। তুমি এখানে দিয়ে দেখো যে ln ক্যালকুলেটরের মধ্যে তুমি লেখো যে ln, মনে করো যে -5 দিলাম আমি, ম্যাথ এরর চলে আসবে। তো বুঝতে পারছি যে আমাদের ln এর পরের যে আমরা যেটা হচ্ছে লগ করব সেটা ঋণাত্মক মানের লগ সম্ভব হবে না, যেহেতু লগারিদম ফাংশন ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত। ধনাত্মক মান আমাদের নিতে হবে, +1 2 3 4 এগুলো আমরা নিব। তো এখানে আমরা যদি একটু খেয়াল করি যে এটা সমাধান করতে যেয়ে যে যেহেতু এটার মান ধনাত্মক হতে হবে, তাহলে এখন তুমি একটু খেয়াল করো এটার মান ধনাত্মক কিভাবে হয়, কয়ভাবে এটার মান ধনাত্মক হতে পারে। এই যে ln এর পরে আমি চাচ্ছি এই ln এর পরের মানটা সব সময় 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম মান হবে, শূন্য বা তার নিচের কিছু হবে না। তাহলে এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব হচ্ছে এই যে 6 + x, এটার মান 0 থেকে বড় হতে হবে এবং এটার মানও 0 থেকে বড় হতে হবে, দুইটার মানই 0 থেকে বড় হইতে হবে। মানে এই পুরাটার মান 0 থেকে বড়, মনে করো 0 থেকে বড় 5, এটার মানও 0 থেকে বড়, মনে করো 4 হতে হবে। তাহলে এই যে ফলাফলটা আসবে এটা ধনাত্মক বাস্তব সংখ্যা হবে। এখন তুমি বলতে পারো ভাই আমি উপরেরটা ধনাত্মক দিলাম, নিচেরটা ঋণাত্মক দিলে না, নিচেরটা ঋণাত্মক দিলে আবার ঝামেলা। নিচেরটা যদি -4 হয় তাহলে 5 কে যদি -4 দিয়ে ভাগ করো তাহলে -1 আসবে। এই জন্য উপরেরটাও এই যে 6 + x এটাও 0 থেকে বড় হতে হবে এবং 6 - x এটাও 0 থেকে বড় হতে হবে। তো এটা হচ্ছে একটা শর্ত, দুইটাই 0 থেকে বড় হতে হবে। আবার আরেকটা হচ্ছে দুইটাই 0 থেকে ছোট হতে পারবে, অর্থাৎ এটাও ঋণাত্মক মান হইতে হবে, এটাও ঋণাত্মক মান হতে হবে। দুইটাই একসাথে যদি 0 থেকে ছোট অর্থাৎ ঋণাত্মক মান হয় তাও কিন্তু সম্ভব। এই যে দেখো এই 6 + x এটার মান যদি হয় মনে করো -5, 6 - x এটার মান আসলে মনে করো -2, তাহলে এখন মাইনাসে মাইনাসে কাটা যায়, 5 কে 2 দিয়ে ভাগ করলে সামথিং হয়, মানে অর্থাৎ মাইনাসে মাইনাসে কাটাকাটি চলে যায়। তার মানে এই 6 + x দ্বিতীয় শর্ত যেটা 6 + x এটা 0 থেকে ছোট হবে এবং সাথে সাথে একটা 0 থেকে ছোট হইলে হবে না, ওইটাও হতে হবে, এবং 6 - x এটার মানও 0 থেকে ছোট হইতে হবে, দুইটাই 0 থেকে ছোট হইতে হবে, তাহলেও কিন্তু ধনাত্মক বাস্তব সংখ্যা পাওয়া যাবে। তো দুইটা শর্ত আমরা এখানে পাইলাম, একটা শর্ত হচ্ছে দুইটাই 0 থেকে বড় হইতে হবে, আরেকটা শর্ত হচ্ছে দুইটাই 0 থেকে ছোট হইতে হবে, তাহলে আমরা ধনাত্মক মান পাবো। তো এখন আমরা এখানে সেটাই হচ্ছে আলোচনা করব যে এই যে দেখো যে দুইটা শর্ত, প্রথম শর্তটা হচ্ছে যে এই যে 6 + x ওইটাও 0 থেকে বড়, 6 - x ওইটাও 0 থেকে বড় হইতে হবে, আর দ্বিতীয় শর্ত দুইটাই 0 থেকে ছোট হইতে হবে। এবার আমরা প্রথম শর্ত থেকে একটু কাহিনী করে আমরা x এর মানটা বের করার চেষ্টা করি। দেখো প্রথম শর্তটা হচ্ছে আমাদের এইটা, তাই তো? এখন +6 কে যদি আমরা উভয় পক্ষে যদি এখন 6 বিয়োগ করে দেই তাহলে কি হবে? এখানে যদি আমরা উভয় পক্ষ থেকে 6 বিয়োগ করে দিই তাহলে 6 + x, এখানে আমি 6 বিয়োগ করলাম, এখানে 0 থেকে 6 বিয়োগ করলাম, 6 - x, এখানে আমরা কি করব 6 বিয়োগ করব, এখানেও 0 থেকে আমি 6 বিয়োগ করব। তাহলে এখন দেখো বিয়োগ করলে কি হয়, এই +6 - 6 কাটা যায়, তাহলে থাকে কি শুধু x, এখানে 0 থেকে 6 বিয়োগ করলে -6ই থাকে। আবার এখানে দেখো +6 - 6 কাটা যায়, থাকে শুধু -x, এখানে 0 থেকে 6 বিয়োগ করলে -6 থাকে। আশা করি বুঝতে পেরেছো এতটুকু জিনিস। ওকে, এখন এই প্রথম অংশ যেটা এটা তো x এর মান, মানে x আছে সরাসরি ধনাত্মক x, তার মানে এটা ঠিক আছে। কিন্তু এখানে তো -x, এটাকে +x বানাইতে হবে, সো চিহ্নকে পরিবর্তন করতে হলে -1 দ্বারা গুণ করতে হয়। সো -x কে -1 দ্বারা গুণ করলে +x, -6 কে -1 দ্বারা গুণ করলে +6, তার মানে দুইটাই ধনাত্মক হয়ে যায় মাইনাস দিয়ে গুণ করলে। কিন্তু
যদি তুমি এরকম মাইনাস দিয়ে গুণ করো তখন এই যে চিহ্ন সেটা কিন্তু উল্টে যাবে, মানে অর্থাৎ এটা গ্রেটার দেন থাকলে লেস দেন হয়ে যাবে। তো এখন যেহেতু আমরা মাইনাস দিয়ে গুণ করছি এটা লেস দেন হয়ে যাবে, তো এই জন্য এই যে দেখো এক্স লেস দেন 6। তাহলে আমরা প্রথম শর্ত যেটা, এই যে প্রথম শর্তটা 1 নম্বর শর্তটা, এই শর্ত থেকে আমরা এখানে পেয়েছি যে এক্স এর মান -6 থেকে বড়, +6 থেকে ছোট। এই যে দেখো এটাকে আমরা এই গঠন পদ্ধতিতে প্রকাশ করছি যে আমাদের যে এক্স এর মানটা সেটা -6 থেকে বড় হতে হবে এবং সাথে সাথে +6 থেকেও ছোট হতে হবে। ঠিক আছে, এক্স এর মান +6 থেকেও ছোট হতে হবে। ওকে, তো এটা দিয়ে কি বোঝায় দেখো, -6 থেকে বড় এর মানে কি বলো তো? -6 থেকে বড় মানে হচ্ছে -5, -4, -5 কিন্তু -6 থেকে বড়, -5, -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 চলতেই থাকবে। -6 থেকে বড় সংখ্যার অভাব নাই। তো দেখো এর মানে হচ্ছে -6 থেকে শুরু করে সে চলতে চলতে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে চলতে চলতে ইনফিনিটি পর্যন্ত, ধনাত্মক দিকে ইনফিনিটি পর্যন্ত চলে যাবে। এই জন্য এটা লিখছি। এবং মানে সবসময় মনে করবো ইন্টারসেকশন, কমনটা নিতে হবে। তো ইন্টারসেকশন এখানে বলছে, দ্বিতীয় অংশে বলছে এক্স এর মান 6 থেকে ছোট হবে। 6 থেকে ছোট মানে কি? 5, 4, 3, 2, 1, 0, -1, -2, -3, -4, -5 এইভাবে চলতে থাকবে, তাই তো? তো এখন এইভাবে কত পর্যন্ত চলবে? মাইনাসের দিকে ইনফিনিটি পর্যন্ত চলবে। তো এই দেখো মাইনাসের দিকের ইনফিনিটি থেকে এই যে মাইনাসের দিকের ইনফিনিটি থেকে 6 পর্যন্ত, কারণ বলছে 6 এর ছোট, 6 পর্যন্ত। এখন তুমি বলবা যে ভাই এখানে তো বলছে 6 এর ছোট, তো আপনি কেন 6 লিখছেন? 6 এর ছোট তো হলে 5 লেখার দরকার। দেখো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বুঝায় কি? ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বুঝায় যে হ্যাঁ এটা 6 এর ছোট সংখ্যা, 6 কে নিবে না, 6 এর ছোট সংখ্যাগুলো নিতে হবে। অর্থাৎ এখানে 6 দিয়ে বুঝাচ্ছে 6 কে নেওয়া যাবে না, 6 এর আগের সংখ্যাগুলো নিতে হবে। বুঝতে পেরেছো? এখানে -6 দিয়ে বুঝাচ্ছে -6 কে নিব না, -6 এর বড় সংখ্যাগুলোকে নিব। বুঝতে পারছো? ওকে, তো এখন দুইটার মধ্যে কমন কি? দেখো এখানে কমন জিনিস নিয়ে অনেকের প্যাচ লাগা যায় যে -6 থেকে ইনফিনিটি মানে কি? যে -6, -5, -4, ঠিক আছে, এরকম -3, -2, -1, 0, 1, 2, 3, 4, 5, 6 এরকম ধনাত্মক দিকে ইনফিনিটি পর্যন্ত চলবে, ইনফিনিটি পর্যন্ত চলবে। আবার এখানে যদি তুমি খেয়াল করো এই অংশে যেটা যে -ইনফিনিটি থেকে +6 পর্যন্ত, তার মানে এই যে মাইনাস ইনফিনিটি, এই যে এদিকে মাইনাসের দিকে ইনফিনিটি থেকে এই -6, -5, -4, তারপরে এই চলবে 3, 4, 5, 6, ধনাত্মক দিকে আর যাবে না, কারণ বলছে 6 পর্যন্ত হবে। তো এখন তুমি বলো তো দুইটার মধ্যে কমন কি? দুইটার মধ্যে কমন হচ্ছে যে এতটুকু, -6 এখানেও আছে, এখানেও আছে, -5 এখানেও +6 +6 আছে, কিন্তু এখানে পরে ধনাত্মক দিকে আরো আছে ইনফিনিটি পর্যন্ত, কিন্তু এখানে নাই। এখানে ঋণাত্মক দিকে আরো ইনফিনিটি পর্যন্ত আছে, কিন্তু উপরেরটাতে নাই। তার মানে কমন হচ্ছে -6 থেকে +6। এই জন্য আমাদের এই প্রথম অংশটার ডোমেন হচ্ছে -6 থেকে +6। এবার দ্বিতীয় শর্তের কাছে চলে যাব আমরা। দ্বিতীয় শর্তের মধ্যে দেখো যদি তুমি খেয়াল করো এখানেও আমরা উভয় পক্ষে 6 বিয়োগ করব। এই যে 6 + x, এখানে 6 বিয়োগ করি, তাহলে এখানেও 0 থেকে 6 বিয়োগ, এখানে 6 - x, এখানেও 6 বিয়োগ করি, এখানেও 0 থেকে 6 বিয়োগ, উভয় পাশে হচ্ছে আমরা 6 বিয়োগ করলাম। তাহলে এখানে দেখো +6 - 6 কাটা যায়, তাহলে এখানে থাকে শুধু x, এই যে দেখো শুধু x, এই যে শুধু x, আর এখানে থাকে 0 থেকে 6 বিয়োগ করলে -x। +6 - 6 কাটা যায়, এরপর -x এর জায়গায় এখানে -x, এই যে লেস দেন 0 থেকে 6 বিয়োগ করলে -6। এখন যদি খেয়াল করো যে x < 6, সেটা আমি লিখলাম x <-6, কিন্তু এখানে উভয় পক্ষে মাইনাস, এর জন্য মাইনাস সরাতে হলে উভয় পক্ষে -1 দিয়ে গুণ করলে এটা +x হয়ে যাবে, এটা +6 হয়ে যাবে, কিন্তু মাইনাস দিয়ে গুণ করলে এই চিহ্নটা পরিবর্তন হয়ে যায়, এটা গ্রেটার দেন হয়ে যাবে। তো এই যে x < 6 হয়ে গেছে। এখন এটার মধ্যে তাহলে কি হবে? এটার মধ্যে এখন তুমি খেয়াল করো এটা ডোমেন হবে -6 এর ছোট, তার মানে -6 এর ছোট হতে হবে। আবার এটা বলছে +6 এর বড়, এই যে দেখো এক্সটা হবে +6 এর বড়। এখন তুমি আমাকে বলো -6 এর ছোট +6 এর বড় এমন কোন কমন সংখ্যা আছে? নাই। -6 এর ছোট সংখ্যা কোনগুলো? -7, -8, -9, -9 এগুলো হচ্ছে -6 এর ছোট। আর +6 এর বড় সংখ্যা কোনগুলো? +7, +8, +9, +10। দুটার মধ্যে কমন কিছুই নাই। তার মানে এই দুইটার মধ্যে কমন কিছুই নাই বলে এটার অ্যান্সার হবে কি? ফাঁকা সেট। তো আশা করি বুঝতে পেরেছো যে এটার কোনো আসলে আমাদের ডোমেন নাই, ডোমেন হবে ফাঁকা সেট। এখন আমরা যদি একটু খেয়াল করি যে ফাঁকা সেট যেহেতু হবে, এবার প্রদত্ত ফাংশনের ডোমেন কি হবে? এটা তো প্রথম শর্ত থেকে একটা দ্বিতীয় শর্ত থেকে। এখন প্রথম শর্ত থেকে আমরা যে ডোমেনটা পাইছি সেটা হচ্ছে -6 থেকে
6 পর্যন্ত। এই যে দেখো -6 থেকে 6 পর্যন্ত। দ্বিতীয় শর্তে যেটা পাইছি সেটা হচ্ছে ফাঁকা সেট। এখন দুইটা শর্তই তো আমাদের মেনে নিতে হবে, তাই না? তো দুইটা শর্তের মানটাকে আমরা এখন সংযোগ করব, মানে ইউনিয়ন করব। ইউনিয়ন মানে সংযোগ, এই যে ইউনিয়ন করতেছি। এখন এখানে -6 থেকে 6, এখানে ফাঁকা সেট মানে তো কিছুই নাই। সো -6 থেকে 6 এর সাথে ফাঁকা সেট যদি ইউনিয়ন করি, তার মানে ওই -6 থেকে 6 হবে, কারণ ফাঁকা সেট তো কিছুই নাই, এটা খালি। তো তার মানে আমরা ফাইনালি আমাদের ডোমেন পেয়ে গেলাম, যে ডোমেন যেটাকে আমরা ডিএফ দিয়ে আমাদের এই ফাংশনটার ডোমেন সেটা হচ্ছে -6 থেকে 6। এখন আমরা রেঞ্জটা হচ্ছে বের করব, ঠিক আছে? সো রেঞ্জটা যদি আমরা এখন বের করতে যাই তাহলে সেটা কি হবে দেখো, যে দুইটার ডোমেনের সংযোগ -6 থেকে 6। এখন রেঞ্জ যদি আমরা বের করতে যাই, দেখো আমাদের সমীকরণটা ছিল হচ্ছে, ফাংশনটা ছিল হচ্ছে এই যে এটা আমরা y ধরে নিয়েছিলাম, y ln 6 + x ডিভাইডেড বাই 6 - x। এখন x এর মান তুমি -6 থেকে +6 যেটাই বসাও না কেন, -6 থেকে +6 যেটাই বসাও না কেন, তোমার একটা বাস্তব সংখ্যার মান আসবে। সেটা আমরা একটু দেখি। দেখো এখানে যদি আমরা সমাধান করি, যে এটাকে আপাতত ইগনোর করো, লনকে এই পাশে পাঠাইলে ই ভিত্তিক হয়ে যাবে। দেখো ই ভিত্তিক y আর ওই পাশে যেটা আছে সেটাই। এখন আমরা যদি এখানে দেখি কোনাকুনি গুণ করি, e⁻y নিচে কিছু নেই মানে কি 1 আছে, 1 এর সাথে 6 + x গুণ করলে 6 + x, e⁻y এর সাথে 6 গুণ করলে 6e⁻y, e⁻y এর সাথে -x গুণ করলে -xe⁻y। এবার আমরা যদি দেখি যে x এর জায়গায় x থাকবে আর -xe⁻y এই পাশে আসলে +xe⁻y হবে, 6e⁻y এর জায়গায় 6e⁻y +6 ওই পাশে গেলে -6 হবে। আচ্ছা, এখন এখান থেকে যদি আমরা একটা x কমন নেই, দেখো প্রথম অংশটা থেকে যদি এই দুইটা থেকে যদি আমরা একটা x কমন নেই, তাহলে এখান থেকে 1 + e⁻y। এখান থেকে যদি আমরা একটা 6 কমন নেই, তাহলে হবে e⁻y - 1, ঠিক আছে? e⁻y - 1। এখন আমরা এখানে x এর মানটা বের করব। x কি হবে, তাহলে এই 1 + e⁻y এটা কিন্তু x এর সাথে গুণ আকারে আছে, তার মানে ওই পাশে গেলে এটা ভাগ হয়ে যাবে, ওখানে যা আছে তা থাকবে, ওটার নিচে এটা চলে আসবে। এখন তুমি x এর এই y যেখানে আছে, দুইটাই y কিন্তু ই এর পাওয়ার আকারে আছে। ই এর যতগুলা, এই y এর যতগুলা বাস্তব মান আছে, সকল বাস্তব মানের জন্য x এর মান বাস্তব হয়। y এর মান তুমি এখানে যে কোনো কিছু বসাইতে পারো, 5 4 3 2 -1 -2 যা ইচ্ছে বসাইতে পারো, এবং সেটা ভ্যালিড হবে। সেটার জন্য আমাদের এই x এর মান কিন্তু আমরা পাবো। সো এই জন্য বলতেছে y এর সকল বাস্তব মানের জন্য x এর মানগুলোও আমরা বাস্তব মানই পাবো, অসংজ্ঞায়িত মান পাবো না। তার মানে y এর সবগুলা মানই যেহেতু বাস্তব, তার মানে এই জন্য আমাদের ফাংশনের রেঞ্জটা হবে y, ঠিক আছে? মানে বাস্তব সংখ্যা r। তো এই যে দেখো ফাংশনের রেঞ্জ, এই যে ফাংশনের রেঞ্জ, আর এই r দিয়ে রেঞ্জ বোঝাচ্ছে, রেঞ্জটা কি হবে, এই r দিয়ে বোঝাচ্ছে হচ্ছে রিয়েল নাম্বার, মানে বাস্তব সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। তার মানে আমাদের এই ফাংশনের ডোমেন হচ্ছে -6 থেকে +6, আর মানে ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বুঝে যে -6 এর বড়গুলো নিব, +6 এর ছোটগুলো নিব, আর রেঞ্জ হচ্ছে বাস্তব সংখ্যা। তো আশা করি বুঝতে পেরেছো কিভাবে এটা সমাধান করতে হয়। এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের এই প্রশ্নটা সমাধান করে ফেললাম। পরবর্তীতে ইনশাআল্লাহ আরেকটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।